দাঁড়াও আপনি মেজাক দিয়ে কথা বলবেন না, অবশ্যই বলবে কাজ আসছে না কেন, কাজ আসছে না কেন। চুপ করো আগে মিডিয়া আসবে, খেয়াল রাখবি মিডিয়া, ঠিক আছে? একটু খেয়াল রাখবি, ঢুকে আসবি। দাদু সামনে যাও, দাদু সামনে যাও, এগিয়ে যাও। আলোচনা হয় কিনা আমাকে বলুন। তাহলে আপনার তো জানার জায়গা হচ্ছে পঞ্চায়েত। আমার কথা হচ্ছে, আমার কথা শুনুন, আমার কথাগুলো শুনুন। পঞ্চায়েত যখন মিটিং থাকে, সেই মিটিংয়ে আপনি যদি উপস্থিত থাকেন, যা আলোচনা হয় আপনি তো জানতে পারেন না, তার পঞ্চায়েত আপনি জানলেন না কি বলুন। আমার কথা হচ্ছে আপনাকে বলবো যে পঞ্চায়েত প্রধান কিছু আলোচনা করে না আপনি থাকাকালীন আলোচনা করেন? আমার কথা হচ্ছে ম্যাডাম শুনুন, একটা আলোচনার ক্ষেত্র হচ্ছে পঞ্চায়েত প্রধান যদি আপনাকে নাম রাখতো, যে গোপনে গোপনে সে করছে আপনাকে বেঁধে দিতে, তাহলে বিষয়টা আলাদা ছিল। আপনার উপস্থিতিতে আলোচনা হচ্ছে, আপনার এলাকায় কি কাজ হবে, অন্যান্য এলাকায় কি কাজ হবে, সবটাই আলোচনা হচ্ছে। তাহলে আপনি জানেন না এটা তো বলতে পারবেন যে আমাকে পঞ্চায়েত, আপনাকে তো আর নেমন্তন্ন করে কাগজে লিখে জানাবে না যে এই কাজ হচ্ছে। পঞ্চায়েতে বসে সিদ্ধান্ত নেওয়া হয়, সেখানে অ্যাকশন প্ল্যান তৈরি করা, পরিকল্পনা তৈরি করা। সেই পরিকল্পনায় আপনার সই আছে কি নেই তাহলে আপনি জানেন, বলুন। আপনি আমাকে বলুন, আজকাল আমরা এখানে উপস্থিত হয়েছি কি জন্য? আমার পাড়া আমার সমাধান। আপনার স্কিম এসছে না আসেনি? আবার 10 লক্ষ টাকা, কথা বুঝবেন, 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, ভালো করে কথাটা বোঝার চেষ্টা করুন। নিয়মটা হচ্ছে, কোন মেম্বার কারোর কাছ থেকে স্কিম নেওয়া হবে না। স্কিম দেবে কে? সেই এলাকার মানুষ, সেই এলাকার মানুষ। আজ পর্যন্ত প্লিজ আপনি বন্ধ করুন। আজ পর্যন্ত যত জায়গায় আমরা মিটিং করে এসেছি, সেখানে উপস্থিত যারা থাকে তাদের ভেতর থেকে নেওয়া হয় এবং সমর্থন আছে কিনা মানুষের সেটা যাচাই করা হয়।
স্যার আমার একটা বক্তব্য ছিল 10 লক্ষ টাকা স্কিম করছে 10 কোটি টাকা, তাহলে কোনটা হবে? আমার 70 বছরের টাকা আমি এখানে একটা প্রশ্ন আছে তোমার। আপনারা সব করবেন, আমরা তো ওর সমর্থন করি না, ওর কথায় কাজ হবে কেন? আমার পার্টি কেন কাজ হয় না? আমি তো ওকে সমর্থন করি। আপনি যা বলবেন তাই হবে না তো। রাষ্ট্রপতির চলেন আর 83 বাড়ি চলেন, কোন কাজ লোক বন্ধ কথা হয়ে আছে। আমার পার্টি হচ্ছে না কেন? না 10 কোটি টাকা জানি স্কিম তোমার বুদ্ধির জন্যই বলো 88 বার সময় দেওয়া হয়েছে। সেই তো আমার কাছ থেকে বঞ্চিত হচ্ছে না। এই চুপ করতে পারবো অত আস্তে আস্তে মানে আস্তে আস্তে কথা বলবো। এই মেজবা চুপ করে, মেজবা চুপ কর, কথা বলতে আমাদের। এই মেজবা তুই চুপ করে, মেজবা তুই চুপ কর। এই মেজবা তুই কথা কম বলে। এই মেজবা তুই চুপ কর। তার মেজবা কথা ধরবে কেন? তুই কেরা, তুই কেরা, তুই কেরা, তুই কেরা, তুই কেরা, তুই কেরা, তুই কেরা। সবাই চুপচাপ রয়েছে এখানে, আমাদের কাছে সব চুপচাপ। তুই কথা বলছিস কেন? আস্তে 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 তার মধ্যে আস্তে তুই কথা বলবি? ঘর আছে কিভাবে আপনি কথার কথা নয়, ঘর কিভাবে পাওয়া যায়? এই যখন কেউ কথা বলবে ভুল কথা বলছে। 2018 সালে, আজ নয়, 2018 সালে প্রথম ছবি তোলা হয়েছিল। 2018 একটু বুঝে নেবেন কে ছবি তুলেছিল, সেখানে গিয়ে বাড়িগুলোর ছবি পাঠানো হয়েছিল। এবারে 2021 সালে তার থেকে 50% আবার যখন চেক করা হয় 50% কেটে যায় 2021 সালে। এরপর 2023 বাড়ি হওয়ার কথা, কেন্দ্র সরকার টাকা দেওয়ার কথা, টাকা দিল না। শেষ পর্যন্ত 2025 এসে স্টেট গভর্নমেন্ট কি করলো, সেই বাড়ির টাকাটা দিল। তাহলে লিস্টের মধ্যে যারা আছে এখনো পর্যন্ত আমার ব্লকে 2096 জন বাড়ি পেয়েছে, আরো 2300 মানুষ বাড়ি পাবে যাদের প্রায়োরিটি লিস্টে আছে। PWL লিস্ট বলা হয়, পার্মানেন্ট ওয়েট লিস্ট। আরো 2300 মানুষ পাবে। দেওয়া তো শুরু হলো 25-এ, 21 থেকে বাড়ি দেওয়া শুরু হয়েছিল। 21, 22, 23, 24 কিন্তু কেন্দ্রীয় সরকারের এখন 2025 সাল চলছে, 2018, 15, 2011 সার্ভে হয়েছে, সেটা বড় ব্যাপার নাই। 2011 সার্ভে 2018 সার্ভে হওয়ার টাইমটা করে সার্ভে হয়েছে। ধরো আমি 2011 সালে গরিব ছিলাম, এখন ধর বর্তমানে 2024-এ আমি তারা বাড়ি বেঁধে ফেলেছি, তাহলে তো আমার ঘর আসবে না তো? না, আসবে না। ধরো আমি পাকা বাড়ি করেছি, আসবে না। করেছি, তাহলে ওই জন্য তো আপনি গ্রামে আবার কথাটা শুনুন, ওই জন্য তো বলছিলাম 2018 তে যতজন মানুষ লিস্টে এসেছিল 2021 এসে তার হাত হয়ে গেল। তারা এখন বর্তমানে তারা 2021 দুতলা বাড়ি চাই, দুতলা বাড়ি তো ঘর বাড়ছে কেন? আরে একজন বলছে তো, একজন বলছে পুলিশ থেকে পুলিশ পর্যন্ত এই সার্ভে করেছে। কোন সার্ভে আমাকে দেখিয়ে দেন পাকা বাড়ি অথচ তাকে ঘর দেওয়া হবে। আপনি আজকেই চলেন, আজকেই চলেন, আজকেই চলেন, ওইটা আগে চলেন, আগে চলেন ওইটা। যে পাকা বাড়ি ঘর এই সমাধান আগে হোক। আমার কথাটা শুনুন,
ফেলে দিচ্ছে তো ডাস্টবিনে। হ্যাঁ গরিবদের বঞ্চনা করে বড় লোকরা ঘরে দেখবে দেখিয়ে দেবো আমার কাছে দরখাস্ত করুন। এখন নড়ে দিব তো পরেও আমার কথা হচ্ছে পাকা বাড়ি আছে অথচ তাকে ঘর দেওয়া হয়েছে, সেই পাকা বাড়ি সহ ব্যক্তির নাম ধরে করুন, আমরা কেটে দেবো। ঘর হয়ে গেছে তো, ভাই ঘর হয়ে গেছে তো, কি করে কাটবেন আপনি? তাহলে আমরা তখন কেন করেন? কোথায় বারবার এসেছিল? কোথায়? পঞ্চায়েতের এখানে কোনো ভূমিকা নেই, ভূমিকা নেই। কোনো ভূমিকা নেই। মানে সত্য তো আমরা দেখাতে পারি বিরল লোক কি করবে, আমার অফিসার বিরল লোক বলে যাক। অফিসার প্রত্যেকটা আমার পাশে দেখতে হবে, কেউ চোখে তাকাতে বলতে হবে। অফিসার যে লোকগুলো পারে না সে লোককে আসুক বা তার থেকে একে কেন দেওয়া হলো? কেন দরখাস্ত আমার কাছে পৌঁছায়নি? বলুন। আচ্ছা আচ্ছা, আপনাদেরকে একটু অনুরোধ করবো, লোক পাঠিয়ে দিয়েছে, লোক এসেছিল, আর আমরা ভিডিও সাহেব বলছি তো আমাদের ভিডিওতে লোক এসেছিল, ভিডিও অফিস সাহেবের লোক কি করেছে ভিডিও লোকটা নিয়ে আসছে। রাস্তা আমি কাগজে সই করবে না, কাগজে সই করবে না। যাক 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 কাজ না হোক, কাজ না হোক, কাজ না হোক, 4 বছর হয়নি আরো করে থাক। চলো 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 আগে চলো, চলো ভাগে চলো, বাইরে যাও। না করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের অশোকনগর বিধানসভা কমিটির অবজারভার, উত্তর 24 পরগনার জেলা সভাপতি এবং রাজ্যের সহসভাপতি একটি ঘোষণা দিচ্ছি আপনাদের উদ্দেশ্যে যে আপনারা ইতিমধ্যেই জানেন যে অশোকনগর বিধানসভা কমিটি আইএসএফের
একটি সম্মেলন হয় 14ই সেপ্টেম্বর অশোকনগর শহীদ সদনে, এবং সেখানে আমাদের একমাত্র সংযুক্ত মোর্চার বিধায়ক, ভাঙড় বিধানসভার আমাদের চেয়ারম্যান, যুব সমাজের আইকন নওশাদ সিদ্দিকী এসেছিলেন, আপনারা জানেন। এবং সেই সম্মেলনকে সামনে রেখে আমরা প্রচারের জন্য কিছু পোস্টার, ঝান্ডা লাগিয়েছিলাম। আজকে সকালবেলা উঠে দেখা গেল সেই সমস্ত ঝান্ডা, পোস্টার ছুঁড়ে রাস্তায় ফেলে দেওয়া হয়। কে বা কারা ফেলেছে আমরা দেখিনি, কারণ আমরা এখনও পর্যন্ত বিশ্বাস করি যে আমাদের অশোকনগর থানা অনেক আসামি ধরে নিয়ে এসছে, অনেক দুরূহ কাজ করেছেন। আমরা অশোকনগর থানার প্রতি আমাদের আস্থা আছে। তাই আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আমি এক প্রতিনিধি দল থানায় পাঠিয়েছিলাম। তারা থানায় ডায়েরিটা, জিডিটা করেছেন, কমপ্লেনটা লজ করেছেন। আমরা 24 ঘন্টা অপেক্ষা করব, পুলিশের প্রতি আস্থা রাখব যে 24 ঘন্টার মধ্যে প্রকৃত দোষীকে ধরবে যারা এই কাজটা করেছেন। পুলিশ পারে না এমন কোনো কাজ নেই। আমাদের অশোকনগর থানার প্রতি পূর্ণ আস্থা রেখেই বলছি। কর্মীদের বলবো আপনারা মাথা ঠান্ডা রাখবেন, কেউ মাথা গরম করবেন না, কারণ তৃণমূল ভয় পেয়েছে। অশোকনগরের শহীদ সদনে 1200-1300-র উপরে কর্মী নিয়ে যে সম্মেলন সংগঠিত হয়েছে তা দেখে ওরা আজ আতঙ্কিত। এমনি তো আতঙ্কিত, 26,000 চাকরির টাকা অশোকনগরে অনেকেই দিয়েছিল, তাদের চাকরি চলে গেছে। শুনুন, তারা অলরেডি তৃণমূলের দ্বারাই তৃণমূল আক্রান্ত হতে যাবে, সেখানে আতঙ্ক। সেক্ষেত্রে আবার আইএসএফ এখন এইমাত্র প্রতিপক্ষ হয়ে উঠেছে। স্বাভাবিক কারণেই তারা পোস্টার, ঝান্ডা, আমাদের প্রিয় ভাইজানের ছবি ছুঁড়ে ফেলেছে। এটা আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই। অশোকনগরে আমি একজন বর্ন অ্যান্ড বট আপ একটা সাংস্কৃতিক কর্মী। অশোকনগরের রাজনীতিতে এই সংস্কৃতি কোনোদিন ছিল না। তৃণমূল আজকে এই সংস্কৃতি আমদানি করছেন, এমনই আমদানি করছেন যেটা খুব ন্যাক্কারজনক। তৃণমূলের মধ্যে অনেক সুবুদ্ধি সম্পন্ন মানুষ আছে, তারা এটা সমর্থন করবেন না, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং সাধারণ মানুষ, অশোকনগরের শান্তিকামী মানুষ এটাকে সমর্থন করে না, এবং অশোকনগরের সংস্কৃতিপ্রেমী মানুষ তারা এটা সমর্থন করে না। সুতরাং যারা এই কাজ করেছে, আমি চাই পুলিশ প্রশাসনের কাছে, যেহেতু আমরা পার্টিগতভাবে কমপ্লেন লজ করেছি, পুলিশ প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক এবং কারা যে এই কাজটা করে অশোকনগরের সংস্কৃতিটাকে, রাজনৈতিক সংস্কৃতিকে নষ্ট করছে তাদেরকে চিহ্নিত করুক। এই আহ্বান আমি রাখছি প্রশাসনের উদ্দেশ্যে এবং আমাদের কর্মীদের উদ্দেশ্যে বলছি যে আপনারা আইনের প্রতি আস্থা রাখুন, পুলিশের প্রশাসনের প্রতি আস্থা রাখুন, আমাদের দলের প্রতি আস্থা রাখুন। দল যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত আগামী দিনে আপনারা সেই মতন আন্দোলন সংগ্রামে নামবেন, নচেত ব্যক্তিগতভাবে কেউ অঞ্চলগতভাবে রাস্তায় এই নিয়ে প্রতিবাদে সামিল হবেন না। তবে হ্যাঁ, এর তীব্র প্রতিবাদ হবে, কিন্তু পুলিশকে তো একটু সময় দিতে হয় প্রশাসনকে, তাই আমরা এই সময়টা দিচ্ছি। নমস্কার।